আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে বিস্ফোরণ, 3 ভাইয়ের পরিবারের 9 সদস্য দগ্ধ, সবার অবস্থায় আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপন আশাবাদী করছে সাধারণ মানুষকে। প্রথাবিরোধী কর্মকাণ্ড জারি রাখার আহ্বান, বড় পরিবর্তনের প্রত্যাশা। 12 মার্চ বসছে সংসদ অধিবেশন। স্পিকার সহ অন্য পদগুলোর ব্যাপারে হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞ। আধিপত্যের জেরে নড়াইলের বরকুলা গ্রামে সহিংসতায় বাবা ছেলে সহ 5 জন নিহত। 2 সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্যের জের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 9 জন দগ্ধ হয়েছেন। ভোর 4:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা এসি বিস্ফোরণের একটি খবর পাই। মূলত প্রত্যক্ষদর্শী বলতে ঘটনাস্থলে কেউই ছিলেন না, অর্থাৎ 9 সদস্যের পরিবারে মূলত কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না, সবাই আসলে পড়ে গিয়েছেন বলা চলে। সেটি স্বজনরা যেমনটি আমাদেরকে বলছিলেন, তারা মূলত সেহরির পরপরই খবরটি পেয়েছিলেন। খবরটি পেয়ে তারা যেভাবে পারে সেভাবে ছুটে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ঘটনা ঘটার পরে স্বজনরা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসার পর তারা এই পরিস্থিতি দেখতে পায়। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে মূলত যে 9 জন, সেই 9 জন দগ্ধ হয়েছেন, এবং তাদের বিস্তারিত যদি একটু বলি, তারা 9 জনের মধ্যে 3 জন ছিল একই পরিবারের 3 ভাই, এবং তাদের 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের 2 জন স্ত্রী ছিলেন, অর্থাৎ তারা 5 জন, এবং আর বাকি 4 জন হলো সন্তান। অর্থাৎ সবার অবস্থা বেশ আশঙ্কাজনক বলা চলে। আমরা ওয়ার্ডে দেখতে পাচ্ছি আসলে ক্ষণে ক্ষণে ডাক্তাররা আসছেন, এবং ডাক্তাররা সর্বশেষ যেটি জানিয়ে দিয়েছেন যে যারা শতভাগ দগ্ধ হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মূলত অন্যত্র তারা নিতে বলেছেন, এবং যে কোনো মুহূর্তে এই দগ্ধ রোগীদের আইসিইউ প্রয়োজন হতে পারে বলে ডাক্তাররা মূলত আমাদেরকে জানিয়েছেন। আর স্বজনদের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারা দাবি করছে স্বজনরা, কিন্তু এখন পর্যন্ত মূল ঘটনা কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ, সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তারা বলছেন সরকারি প্লট গাড়ি না নেওয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদে কাজ করে তবে সেটি হবে ইতিহাস। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে 2 পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলো তো এর আগে কেউ করে নাই, পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে নাই, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রী পরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না এটা এখন দেখা। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপই বা কারা হচ্ছেন? এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান।
তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা, ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলার সিংহাসরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার লোকজন আরেক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শেখের লোকজনের উপর আজ ভোর রাতে আতর্কিত হামলা চালায়। সেই হামলায় ঘটনাস্থলেই উজ্জ্বল শেখের অনুসারী যারা আছেন তাদের মধ্যে 3 জন নিহত হন। নিহতর পরে কিন্তু হাসপাতালে আনার পরে আরো একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল আনার পর যার মৃত্যু হয়েছে তিনি ওই হামলাকারীদের পক্ষেরই একজন ছিলেন। এর পরবর্তীতে আমরা কিন্তু জানতে পেরেছি যে আরো একজন উজ্জ্বল শেখের গ্রুপের আরো একজন যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তো এই নিয়ে আমরা এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। এছাড়া যে সকাল থেকে আমরা কিন্তু ঘটনাস্থলে ছিলাম, সেখানে যে 3 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন, তার নিহত হয়েছিলেন, তাদের কিন্তু মরদেহ স্বজনরা আনতে দিচ্ছিলেন না হাসপাতালে ময়নাতদন্তের জন্য। পরবর্তীতে প্রশাসনের লোকজন এবং নড়াইল 1 আসনের সংসদ সদস্য তিনি সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে তারপর মরদেহ সেখান থেকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। জেলা হাসপাতালের মর্গে এখন কিন্তু 4টি লাশ, অর্থাৎ উজ্জ্বল শেখের গ্রুপের যাদের উপর হামলা করা হয়েছিল তাদের 3 জনের এবং অন্য যারা হামলাকারী করেছিলেন তাদের একজনের, মোট 4 জনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে কিন্তু ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। সেখানে ময়নাতদন্তের কার্যক্রম চলছে। অন্যদিকে আরেকজন তাকে যশোর নেওয়ার পথে মারা গেছে বলে প্রশাসনের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তার লাশ এখন পর্যন্ত নড়াইলে এসে পৌঁছায়নি। আর এছাড়া এলাকার পরিবেশ শান্ত রাখতে সেখানে যৌথ বাহিনী অবস্থান নিয়েছেন। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকায় কিন্তু এই ঘটনায় যারা প্রকৃত অপরাধী আছে তাদেরকে তারা গ্রেপ্তার করবেন। কোনো দল মত বা কোনো ধরনের